আর অনির্বাণকে নয়, এবার যদি শাস্তি দেওয়ারই হয় রাইয়ের মা রাইকে শাস্তি দেবে। এবার বন্ধুরা মিঠেচড়ার নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রাইয়ের মা অনির্বাণের মায়ের কাছে গিয়ে বলতে থাকে, দিদি আপনি একটা কথা ঠিকই বলেছেন, ওদের দুজনের সম্মতিতে এই বিয়েটা হয়েছে। সত্যিই তো অনির্বাণ তো কোনো ভুল কিছু করেনি, ও তো শুধু ওর ভালোবাসাটা প্রকাশ করেছিল। বলে আমার মেয়ে গায়ে পড়ে ওর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে পড়লো কি করে, সেটাই আমি বুঝতে পারছি না। সত্যিকার অর্থে তো আমার মেয়ের চোখে এতটা ঝাপসা কি করে হয়ে গেল সেটাই তো আমি বুঝতে পারছি না। কারণ ওর সত্যিকার অর্থে যদি কোনো মানুষকে ভালোবাসারই হতো, তাহলে একটা ভালো মানুষকে ভালোবাসলে সেটা না হলে মেনে নেওয়া যেত। তা না করে ও কি করে একটা অমানুষকে ভালোবেসে তার সঙ্গেই আবার বিয়ের পিঁড়িতে গেল, সেটাই আমি ভাবতে পারছি না। আর ও সেটার জন্য দিনের পর দিন অস্বস্তিকর পরিবেশে ও নিজে সংসার করে গিয়েছিল। আমি মা হিসেবে ওকে একবারও বোঝার চেষ্টা করিনি। তা সত্ত্বেও আমার মেয়েটা কিভাবে তিলে তিলে করে নিজে মৃত্যুর মুখে চলে যাচ্ছে সেটাও একবার চিন্তা করে দেখিনি। আমি সেটা না করে আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি আর ওকে বলেছি, যা গিয়ে ওখানে সংসার কর। কারণ আমাদের সমাজে এটাই নীতি। কারণ বিয়ের পর মেয়েদের তার মায়ের কাছে কোনো ঠাঁই হয় না, তার ঠাঁইটা হয় শ্বশুর বাড়িতে। আর এটা করতে গিয়ে আমি আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। এই কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে, এটা আপনি ঠিক বলেছেন ম্যাডাম, আমি কিন্তু দুটো হাততালি দিতে চাই। এই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে, আপনি একটা কথা ঠিক বলেছেন দাদা, এই মানুষটাকে যদি এখন আমি ক্ষমা করে দিই তাহলে আমার মেয়ের সঙ্গে অনেক বড় অন্যায় হয়ে যাবে। কিন্তু দাদা এটার পাশাপাশি এটাও তো সত্যি, যদি আমাকে কাউকে শাস্তি দিতে হয় সেটা আমি অনির্বাণকে কেন দেব, আমি রাইকে দেব। কারণ ও কোনো কিছু না বুঝে এই অমানুষটাকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে কেন বসলো, এই কারণে ওর শাস্তিটা পাও না কিনা তো এখানে বোঝা উচিত ছিল। কারণ এই মানুষটা আর যাই হোক না কেন সূর্যের সঙ্গে ওর অতীতের সম্পর্ক নিয়ে বারবার ওকে খোঁচাবে আর বারবার ধরে ওর সঙ্গে অমানবিকতার চেষ্টা করবে। তাতে আর যাই হোক না কেন ওরই ক্ষতিটা হবে। কিন্তু তা না করে আমার মেয়েটা ওই অমানুষের হাত ধরলো, আর এই অমানুষটার হাত ধরে আমার মেয়ে যে জীবনে সব থেকে বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে সে তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, তাই না? অন্যদিকে অনির্বাণের মা রাইয়ের বৌমনির কাছে গিয়ে বলতে থাকে, তুমি অন্তত একবারের জন্য তোমার শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করো না। তখনই রাইয়ের বৌমনি বলতে থাকে, আন্টি আর যাই হোক না কেন আমি কিন্তু একটা কথা তো বলবো, বিশেষ করে আপনার ছেলের মনে হচ্ছে মেন্টালিটি সমস্যা আছে। কারণ মেন্টালিটি সমস্যা না থাকলে তাহলে সামান্য একটা রিপোর্টের উপর ভিত্তি করে কারোর কথার উপর ভিত্তি করে নিজের স্ত্রীকে এমন ভাবে অপমান অপদস্থ করতে পারে, দিনের পর দিন মানসিক অত্যাচার করে। বলুন তো মেয়েটা এই অত্যাচারগুলো সহ্য করতে দিয়ে গিয়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সত্ত্বেও আপনি দাবি করেন যে আপনার ছেলে আমাদের মেয়েকে ভালোবাসে, তাহলে আমি এটাই বলবো যে আপনার ছেলের এই ভালোবাসা আমার ননদিনীর অন্তত প্রয়োজন নেই। এই কথা শোনা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, তাহলে তুমি কি চাও? তুমি কি চাও ওদের সংসারটা ভেঙে যাক? রায়ের বৌমনি বলতে থাকে, আন্টি আমার মনে হয় তো এটাই চান, এটা হলে বোধহয় আপনি সব থেকে বেশি খুশি হবে। বলে এটা আপনি এখন অস্বীকার করছেন কেন বলুন তো? রাই যদি অনির্বাণের জীবন থেকে চিরতরে বেরিয়ে যায় তাহলে এটার জন্য সব থেকে বেশি খুশি তো আপনিই হবেন। না করে আপনি আরো একবার রাইকে আপনার ছেলের জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, সেটাই আমি বুঝতে পারছি না। তখনই সার্থক বলতে থাকে, কিসের জন্য ফিরিয়ে নিয়ে যেতে চাইছে সে আপনি বুঝতে পারছেন না বৌমনি? তখনই বৌমনি বলতে থাকে, কিসের জন্য? তখনই সার্থক বলতে থাকে, আর ছেলেকে যাতে জেলের ঘানি না টানতে হয় এর জন্যই এই কথা বলছে। তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখে নিন। বন্ধুরা শুভ সকাল, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো আজকের এখন সকালবেলাকার বাড়ির সব কাজ শেষ করে এখন চলে যাচ্ছি দোকানে। আর এই যে দেখো দোকানে চাবি নিয়ে চলে যাচ্ছি। আর সকালবেলা থেকেই তো কিরণের বাবা কাজে চলে গেছে আজকে, আর আমি এতক্ষণ বাড়ির সব কাজ শেষ করে তো গরুর ঘাস কাটতে চলে গিয়েছিলাম। এখন গরুর ঘাস কেটে এলাম, এসে স্নান শেষ করে দোকানে চলে যাচ্ছি। মানে গরুর ঘাস কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি ভাবলাম কি এই কেটে নেব, তারপর অনেক ঘাস কেটে নিয়েছি, এখন আর 10-15 দিন ঘাস কাটবো না। তো নিয়ে এসে সব পুকুরের মধ্যে রেখে দেবো, ওখান থেকে দুটো দুটো তুলে দিয়ে দেব। কিছুটা নিয়ে এসছি আর কিছুটা ওখানেই রেখে এসছি। তো কিরণের বাবা তো আজকে আসতে অনেকটাই রাত হয়ে যাবে,
কালকে সকালে গিয়ে নিয়ে আসবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু দোকানে চলে এসেছি দোকান থেকে। তো দোকান থেকে আজকের বসারও সময় পাইনি, আর ভীষণই রোদ, তোমাদের সঙ্গে কি কথা বলবো। তো প্রথমেই দোকানে বেরিয়ে গেলাম, তারপর আবার বাড়িতে এসে গরুর দুধ দিতে যাই, সেখানে দিয়ে এসছি, বড় মেয়েকে ছেড়ে এসছি। তারপর আমাদের দোকানে মাল এলো, তো বিদ্যাপীঠ ওখানে আবারও যেতে হলো এই রোদ্দুতে। দুবার বিদ্যাপীঠ যেতে হয়েছে, ভীষণই কষ্ট হয়েছে আজকের এতটাই রোদ্দুতে। আর এই জন্যই আজকের কিরণের দুটো ছোট দিদিকে রেখে দিয়েছি, যাতে কিরণের খেয়ালটা রাখে। তো যাই হোক, মানে এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে, আর আমি দোকান শেষ করে এলাম। আর দোকান শেষ করে আসার পর আরও তো জানো কতগুলো কাজ আছে। তো বাড়িতে রান্না বান্না করব, কারণ অলরেডি বাড়িতে কেউ নেই। বড় মেয়ে যদি থাকতো ও একটু কাজটা এগিয়ে রাখতো, আর ছোটরা তো পারে না। আর এইদিকে দেখো আমাদের ছাগলটা আছে, তো ওকে ছাড়া আছে, এখনই সবাইকে খাইয়ে দেব। রান্না করতে করতে রান্নাটা বসিয়ে দিয়ে কিছু এমন করব না, ডাল করব আর ভাতটা করে রেখেছিলাম, এর মাঝেই আসা যাওয়া করে। তো এখন ডালটাই করব, আর ডাল আর আলু। আর এখন কিন্তু গরুটাকে খাইয়ে দিয়ে আসবো এরই মাঝে। তো যাই হোক, এখন কিন্তু সঙ্গে থাকো আর কথা বলা। দোকান থেকে এসে কিন্তু রান্না বান্না করে নিয়েছি। রান্না বান্না বলতে তোমাদের তো বলেইছিলাম যে আজকে ডাল করব আর আলু সিদ্ধ নয়। তো তোমাদের দেখাই চলো। আর এর ফাঁকে কিন্তু গরু ছাগল সবাইকে খাইয়ে দিয়ে ওইদিকে বেঁধে দিয়েছি, সব ওরা ওখানে আছে। আর এখন কিন্তু রান্না করেছি, আর তার জন্য খেতেই যাব। ভীষণই খিদে পেয়েছে, কারণ দোকান থেকে একটাই এসেছিলাম, মানে এখন বাড়িতে রান্না করে গরু ছাগল খাইয়ে কতটা সময় লাগলো সেটা তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আর কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার। দেখো ভাত পেড়ে নিয়েছি, আর তোমাদের যে তরকারিটা বলেছিলাম এই যে দেখো, এখন কিন্তু তরকারিটা আমি তো এটা করেছি ডাল দিয়ে, আলুটাকে ভেজে নিয়েছিলাম। তো এখানে আছে ডাল, টমেটো, তারপর কাঁচা লঙ্কা, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আছে আর জিরে একটু, আর আছে শেষে দিয়েছি ঘি, আমাদের বাড়িতে তো ঘি থাকে। তো পেঁয়াজ আছে। তো এইগুলো দিয়েই আজকের এই ডালটা করেছি। ডালটা খুব সুন্দর হয়েছে অবশ্য, এইরকম ডাল বানালে খেতে খুব ভালো লাগে। তো একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে, এই কারণে আমি কিন্তু এই ডালটা তৈরি করে নিয়েছি। ঝটপটও করা যায়, আর তৈরি করে নিয়েই সবাই আমরা খাওয়া দাওয়া করিয়ে ঘুম করিয়ে দিয়েছি। আর আজকের হলো আমাদের এখানে বাজার বার, তো বাজারে দোকানে চলে যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি। দোকান থেকে মাঝে মাঝে এসে কাজ শেষ করতে হবে, কারণ বড় মেয়ে তো টিউশনে চলে যাবে, আর আমি এখন যেহেতু দোকানে চলে যাচ্ছি, আর ছোটরা তো পারবে না, সেই কারণে। আর আজকের এখনও এতটা পর্যন্ত রোদ্দুর, এতটা মানে তাপ যে থাকাই যাচ্ছে না। এখন যে 4টে বেজে গেছে সেটাই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন 2টো বা 2:30টা বেজেছে। সন্ধেবেলা হঠাৎ করেই আমাদের বাড়িতে এলো মহাপ্রসাদ। অনেকবারই আমাদের কাছে মহাপ্রসাদ এসেছে, হঠাৎ করেই এসেছে। আর আজকের যেন ব্যাপারটাই অন্যরকম। কি বলতো, আজকে বাড়িতে রান্না বসিয়ে দিয়েছি, আর এমন সময় জানতাম না, একেবারে হঠাৎই সবার জন্য এত প্রসাদ একেবারে ভাগ্যে না থাকলে কিন্তু পাওয়া যায় না। অনেক পুণ্যের ফলে আর অনেক ভাগ্য করলে এমন প্রসাদ পেতে হয়। তো এটা দেখো পায়েস, আর এটা তো চাটনি, এখন আমের চাটনি। এটা হলো পনিরের তরকারি, আর এটা হলো পটলের তরকারি। তো এই রকম অনেক প্রসাদই আছে, আরও আছে, তোমাদের দেখাচ্ছি। তো এখন দেখো এখানে কিন্তু ফল প্রসাদ আছে, আর তোমরা তো ফ্রাইড রাইস দেখেছো, ওগুলোও আছে। তো আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা তো জানো, সবগুলোই এখানে ভগবানের প্রসাদ। হঠাৎ করে যে এত প্রসাদ আসবে তো কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, আজকের আমাদের ভাগ্য ভালো বলে আর কপালে ছিল বলে এমন জিনিসটা আমাদের সঙ্গে ঘটল। তো এমন যে মহাপ্রসাদ হঠাৎ করেই আমাদের কাছে চলে আসবে ভাবতে পারিনি। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।